আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাঙ্গেল মডুলেশন। আচ্ছা, অ্যাঙ্গেল মডুলেশনটা কি দেখেন, এর আগের দিন আমরা মানে এক কথায় এর আগের ক্লাসগুলোতে আমরা করছিলাম হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন, যেখানে দেখছিলাম যে আমাদের অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখানে আমরা দেখবো যে আমাদের অ্যাঙ্গেলটা আসলে চেঞ্জ হবে, মানে আমরা যে সিগন্যালটা পাঠাচ্ছি সেই সিগন্যালটার যেই অ্যাঙ্গেল সেটা আসলে আমাদের চেঞ্জ হবে বিভিন্ন সিচুয়েশনে বা ইয়ে আকারে, বা কথায় মেসেজ আমরা যেটা পাঠাবো সেই হিসাবে মূলত আমাদের অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। তো অ্যাঙ্গেল জিনিসটা কি দেখেন, আমরা একটু ক্যালকুলেট করি তাহলে বুঝতে পারবেন যে জিনিসটা কি। আমি বলতেছি একবারে, যে ধরেন আমাদের কোন একটা সিগন্যাল আছে এ কজ থেটা। আমরা জানি কজের সাথে যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের থেটা, বাট আমরা থেটাটাকে আসলে থেটা হিসাবে দেখাই না। কি হিসাবে দেখি আমরা? আমরা দেখি হচ্ছে এ কজ ওমেগা টি প্লাস ফাই, অথবা ডেল্টা বা সামথিং, যে কোনো এক একটা বইতে কিন্তু এক এক হিসাবে দেওয়া থাকে। এই যে থেটা বা কোণ, এই জিনিসটাই কিন্তু মূলত এইটা আমরা জানি থেটা সমান ওমেগা টি। আর ওই যে ইনিশিয়ালি যে একটা আদি দশা বলি বা সামথিং যাই বলি, সেটা কিন্তু থাকতে পারে কয়েক ডিগ্রি অথবা নাও থাকতে পারে। সেটা হিসাবে মূলত আমাদের এটা এখানে আসলে এক্সট্রা হিসাবে থাকে। তাহলে সে যাই থাকুক না কেন, আমাদের এইখান থেকে বলতে পারি যে আমাদের অ্যাঙ্গেল বলতে অ্যাকচুয়ালি এই জিনিসটা বোঝায়। তার মানে আমাদের এইখানে যে মডুলেশনটা হবে এটা আসলে অ্যাঙ্গেলের সাথে মূল হচ্ছে কনসেপ্টটা যাবে। অর্থাৎ ধরেন আমাদের এই টোটাল জিনিসটাকে আমরা আসলে, সেটাকে আমি ফাই না দিয়ে অন্য কিছু বলি। আচ্ছা, ফাই থাক, সমস্যা নেই। তাহলে আমরা বলতেছি যে পিএম, নাম কি? পিএম বা ফেজ মডুলেশন। এখানে আবার কাহিনী কি, অ্যাঙ্গেল এই জিনিসটার দুইটা পার্ট থাকবে। যেমন এখানে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেলের অ্যাকচুয়ালি দুইটা পার্ট থাকবে। একটা থাকবে হচ্ছে ফেজ, এই যে এটাকে আমরা বলতেছি ফেজ, আদি দশা। ফেজ বলতে মূলত দশা বোঝায়, তো ওই আদি দশা দশা একই কথা আর কি। আর আরেকটা থাকবে হচ্ছে ফ্রিকুয়েন্সি। হ্যাঁ, ফ্রিকুয়েন্সি অ্যাঙ্গেল সেম জিনিস না, বাট ফ্রিকুয়েন্সির সাথে টাইম গুণ হলে সেটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল মিন করে। তার মানে আমাদের অ্যাঙ্গেল বলতে আমরা দুইটা, মানে এক কথায় দুইটা জিনিস চেঞ্জ হলে অ্যাঙ্গেল চেঞ্জ হয়, সেটা হচ্ছে হয় ফেজ চেঞ্জ হলেও অ্যাঙ্গেল চেঞ্জ হয়, অথবা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলেও অ্যাঙ্গেল চেঞ্জ হয়। এখন যেহেতু দুইটা দিয়ে অ্যাঙ্গেল চেঞ্জ হয়, ফলে অ্যাঙ্গেল মডুলেশনও আমরা দুই প্রকার পাবো। একটা হচ্ছে ফেজ মডুলেশন বা পিএম, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন বা এফএম। আমরা প্রথমে দেখব হচ্ছে ফেজ মডুলেশন বা পিএম। তাহলে পিএম বলতে বুঝতেছি যেই ফেজটা
মেসেজের উপরে ভিত্তি করে চেঞ্জ হয়। মানে আমাদের ফাই এটা কার সাথে পরিবর্তনশীল? আমাদের মেসেজ সিগন্যালের সাথে যদি পরিবর্তনশীল হয় যেই মডুলেশনে, সেই মডুলেশনকে আমরা বলতেছি ফেজ মডুলেশন। আর যেই মডুলেশনে কি চেঞ্জ হয়, মেসেজের উপরে ভিত্তি করে অ্যামপ্লিটিউড চেঞ্জ হয় কার? ক্যারিয়ারের। কারণ এই যে এখানে মূল জিনিসটা হচ্ছে আমরা হচ্ছে এই চেঞ্জটা দেখে মূলত আইডেন্টিফাই করতে পারি যে মেসেজের ধরনটা কি রকম। যেটা হচ্ছে আমরা যেখানে পাঠাচ্ছি সেখান থেকে আইডেন্টিফাই করা হয় যে মেসেজের ধরনটা কি রকম। প্রথমে দেখছিলাম যে ক্যারিয়ারের যেই অ্যামপ্লিটিউড আছে ওইটা মেসেজের মতো করে চেঞ্জ হয়ে যাচ্ছে, কোথাও হাই পাচ্ছি কোথাও লো পাচ্ছি বা বিভিন্ন রকম ভাবে চেঞ্জ হচ্ছে। আর এখানে এসে আমরা দেখতেছি হয় ফেজ চেঞ্জ হয়ে যাচ্ছে নয়তো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই জন্য আমরা ফেজ মডুলেশন বা পিএমএ বলতেছি ফেজটা এই মেসেজ সিগন্যালের সমানুপাতিক, মানে এর সাথে চেঞ্জ হচ্ছে। এটা যদি চেঞ্জ হয়ে যায় এও চেঞ্জ হবে, যেরকম আকারে চেঞ্জ হবে সেরকম আকারে চেঞ্জ হবে। যেহেতু সমানুপাতিক, আমরা সবাই জানি যে এই সমানুপাতিক ধ্রুবককে রিপ্রেজেন্ট করার জন্য আমাকে একটা, মানে এক কথায় সমানুপাতিক সম্পর্ককে রিপ্রেজেন্ট করার জন্য আমাকে একটা সমানুপাতিক ধ্রুবক ইউজ করতে হয়। ফেজ মডুলেশনের জন্য সেই ধ্রুবককে আমরা ফেজ সেন্সিটিভিটি বা কেপি নামে চিনে থাকি। তাহলে এটাকে লেখা যায় কেপি ইন্টু এম অফ টি। এই কেপি, এই জিনিসটার একককে আমরা নর্মালি রেডিয়ান পার ভোল্ট আকারে চিনে থাকি। কখনো কখনো এই কেপি কে হার্টজ পার ভোল্ট হিসেবে ইউজ করা হয়ে থাকে। আমি শুরুতেই পার্থক্যটা বলে দিই, যদি কিছু না বলে থাকে তাহলে আমরা বাই ডিফল্ট রেডিয়ান পার ভোল্টেজ এই কনসেপ্টটা দিয়ে ম্যাথ করব। এবং বিপি লাথিতে এটাই ফলো করা হয়েছে, কেপি জাস্ট বলে দিছে অমক, একক দেওয়া নাই, বাই ডিফল্ট রেডিয়ান পার ভোল্টেজ আমরা ইউজ করব। যদি বলে দেয় এটাও বলে দিতে পারে, এটাও বলে দিতে পারে, বলে দিলে তখন আমরা সেটাই ফলো করব, না বলে দিলে রেডিয়ান পার ভোল্টেজ। এটা সবাই মনে রাখবেন। পরবর্তীতেও আমরা দেখব কে এফ যখন শিখবো তখনও কিছু না বললে রেডিয়ান পার ভোল্টেজ, বলে দিলে তো বলেই দিল। তাহলে আমি একটু লিখে রাখি, আপনারাও খাতায় লিখে রাখবেন যখন নোট করবেন, কিছু না বললে। আর আমার যে নোটটা দেওয়া আছে অলরেডি সেখানে কিন্তু এগুলো লেখা আছে। শুরুতে আমি আসলে একটা বই ফলো করছিলাম, অনেক সময় দেখা গেছে যে আমি অনেক ডিটেলস একটা বা দুইটা বই লিখে গেছি, ফাইনালি দেখবেন যে কোনো একটা ইয়ের শেষে কনক্লুশনে আসছি, ওই কনক্লুশনটাই মেন। মানে ওইখানে আমি হচ্ছে সবগুলা পড়ার পরে যেটা বুঝছি সেটা নিজের মতো করে লিখছি, আর শুরুতে হয়তো অনেক কিছু লিখে গেছে। কনক্লুশনের ভিতরে দেওয়া আছে যে ম্যাথ করার সময় কি কি ফলো করতে হবে। কারণ দেখা যায় যে কয়েকটা বই পড়ার পরে একটা ফাইনাল ডিসিশন আসছে যে এইভাবে করলে ম্যাথ সহজ হবে। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম কিছু না বললেই সামথিং। তাহলে আমাদের এই যে ফেজের কনসেপ্টটা আমরা শিখে ফেললাম যে ফেজ আসলে এরকম। এখন দেখেন আমরা একটা ক্যারিয়ারকে মূলত কিভাবে লিখে থাকি। আমরা একটা ক্যারিয়ারকে লিখে থাকি ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড, ক্যারিয়ারের অ্যাঙ্গেল যোগ ক্যারিয়ারের ফেজ, এই তো কাহিনী। তো আমরা এটাই এখন লিখব যে আমরা কোনো একটা মডুলেশনে, স্বাভাবিক কথা, ফেজ মডুলেশনে ক্যারিয়ারকে এখন আমি লিখতে চাই, তাহলে লিখবো কিভাবে? এসি কজ ওমেগা সিটি প্লাস ফেজ। এটা হচ্ছে ক্যারিয়ারের ইকুয়েশন। কিন্তু যেহেতু মডুলেশন করে ফেলছি, মডুলেশন করে ফেলার ফলে কি হয়েছে, ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড ঠিক আছে, কজ দিলাম ঠিক আছে। আগের বার কিন্তু অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়েছিল, বাট এখন কিন্তু অ্যামপ্লিটিউড আর চেঞ্জ হবে না, অ্যামপ্লিটিউড ফিক্স থাকবে। যেই মডুলেশন হয় শুধুমাত্র সেই চেঞ্জ হয়, বাকিগুলো ফিক্স থাকে। ওইখানে কিন্তু অ্যাঙ্গেল ফিক্স ছিল, এখানে ক্যারিয়ার কি বলে অ্যামপ্লিটিউড ফিক্স থাকবে, অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে। তাহলে ওমেগা সিটি আমি নাম বলতেছি ফেজ মডুলেশন, তার মানে অ্যাঙ্গেলের কোন পার্টটা চেঞ্জ হচ্ছে? ফেজ পার্টটা চেঞ্জ হচ্ছে, মানে ফ্রিকোয়েন্সি পার্টটা কিন্তু চেঞ্জ হয় নাই, যেরকম আছে সেরকমই থাকবে।
ফলে এটাকে আমরা লিখতে পারি ওমেগা সিটি প্লাস, এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই কিছুক্ষণ আগেই বললাম কি আকারে চেঞ্জ হয়েছে, এই আকারে চেঞ্জ হয়েছে, ফলে ওই ভ্যালুটা আমরা বসাই দিই। এইগুলাকেই কিন্তু সাধারণ সমীকরণ বলতেছি, যেটা অ্যামপ্লিচিউড মডুলেশনের জন্য শিখছিলাম, এখন এসে আবার ফেজ মডুলেশনের জন্য শিখতেছে। আপনাকে অবশ্যই প্রত্যেকটা মডুলেশনের সাধারণ সমীকরণ মাস্ট জানাই লাগবে, কারণ তুলনা করে কিন্তু ম্যাথ করা লাগে। তাহলে এটা আমরা পেলাম ফেজ মডুলেশনের সাধারণ সমীকরণ। অবশ্যই আমরা আরো কিছু লাইন লিখবো, এটা এখনো পুরোপুরি হলো না। মেসেজ মানে কমন একটা জিনিস, আমরা নর্মালি যেহেতু এটা এখন পর্যন্ত কিন্তু সব অ্যানালগ মডুলেশন করতেছি, ডিজিটালে যায়নি। অ্যানালগ মডুলেশন মানে মেসেজ অ্যানালগ, এবং আমরা ওই যে বললাম নর্মালি কি সাইনোসয়েডাল নেব, সাইন অথবা কজ, এই তো হবে কাহিনী। তাহলে আমরা কিছু না বললে কজই নেব। তাহলে এসি কজ ওমেগা সিটি প্লাস, এবং এগুলো কিন্তু এক এক বই আসলে এক এক রকম নিতে পারে, এটা এমন আসলে কোনো বাধ্যবাধকতা নাই যে সবসময় কজই নিতে হবে সাইনই নিতে হবে। যেই বই যেভাবে নিবে সেইভাবে করবেন, বাট একটা স্ট্যান্ডার্ড আমরা শিখে রাখবো যে হ্যাঁ এটা নিলে মূলত ই হবে। আচ্ছা, প্রথমত আমরা সাইন কজ কিছুই না নেই, পরবর্তীতে যাই নেব। আমি তো একটা টার্ম শিখি। টার্ম কিরকম, আমি বলতেছি ফেজের এখানে চেঞ্জ হবে। তাহলে ফেজ মনে করেন চেঞ্জ হচ্ছে, বিভিন্ন স্টেজে চেঞ্জ হচ্ছে, হতে হতে এই চেঞ্জের আমরা একটা ম্যাক্সিমাম মান পাবো, একটা মিনিমাম মান কিন্তু এখানে থাকতে পারে। তো ডেভিয়েশন জিনিসটা কি, ডেভিয়েশন বলে ম্যাক্সিমাম যত চেঞ্জ হচ্ছে এটাকে আমরা বলতেছি ডেভিয়েশন। কিছু কিছু বইতে ডেভিয়েশনের সামনে একটা টার্ম ইউজ করছে ম্যাক্সিমাম ডেভিয়েশন, কিছু কিছু রাইটার ম্যাক্সিমাম কথাটা আর বলে নাই, ডেভিয়েশনকেই বাই ডিফল্ট ম্যাক্সিমাম ধরে নিছে। তো আমাদের প্রশ্নে ম্যাক্সিমাম ডেভিয়েশন থাক অথবা শুধু ডেভিয়েশন থাক, এটাকে আমরা একই জিনিস মনে করব, এবং এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ওই জিনিসটার ম্যাক্সিমাম পরিবর্তন। মানে ফেজ ডেভিয়েশন কথাটার মানে হচ্ছে ফেজের ম্যাক্সিমাম পরিবর্তন, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন মানে হচ্ছে ফ্রিকোয়েন্সির ম্যাক্সিমাম পরিবর্তন। স্বাভাবিক কথা, ফেজ মডুলেশনে ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট আর ফেজ চেঞ্জ হচ্ছে, ফলে এইখানে আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে ফেজ ডেভিয়েশন। এখন এটা আমি ক্যালকুলেশন করব যে ফেজ ডেভিয়েশন কি। এই যে ভেতরের যে জিনিসটা আছে, খেয়াল করে দেখেন এই জিনিসটা, এই যে ওমেগা সি ইন্টু টি, তাহলে এইটা কি টাইমের সাথে গুণ হচ্ছে। টাইম যেহেতু একটা ভ্যারিয়েবল জিনিস, তাহলে এই পুরো জিনিসটার মানও কি চেঞ্জ হয়ে যাচ্ছে। ভেতরে যে জিনিসটা আছে, কজের ভেতরে যে জিনিসটা আছে সেটা একটা অ্যাঙ্গেল, ফলে আমি থেটা আই সমান লিখতে পারি। থেটা আই কেন লিখতেছি, ইনস্ট্যান্টেনিয়াস বুঝাইতে। ইনস্ট্যান্টেনিয়াস মানে প্রতি মুহূর্তে যে ভ্যালুটা আসে সেইটা। যেহেতু টাইম এর তো কোনো ঠিকঠাক নাই, জিরো থেকে শুরু হচ্ছে চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে, ফলে এই পুরো ভ্যালুটা কিন্তু চেঞ্জ হতেই থাকবে। ফলে আমি এর ভেতরে যে অ্যাঙ্গেলটা আছে ওই অ্যাঙ্গেলটাকে বলতেছি ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গেল। এই পুরো জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল মিন করে, কারণ আমরা জানি কজের সাথে যা থাকে তাই অ্যাঙ্গেল। এজন্য এই অ্যাঙ্গেলকে বলে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গেল। ওকে, ইন্টারমিডিয়েট অথবা পরবর্তীতেও আসলে এগুলা করছেন, সেটা হচ্ছে মনে আছে কিনা আপনাদের, এই ডি ডি থেটা অফ টি, অর্থাৎ সময়ের সাথে অ্যাঙ্গেলের পরিবর্তনকে কি বলে, সময়ের সাথে অ্যাঙ্গেলের পরিবর্তনকে বলে হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যেটা আছে সেটা, তার মানে এটা আসলে ওমেগা। ইন্টারমিডিয়েটে কিন্তু এইসব সূত্রগুলা ছিল। এই লাইনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, থেটা আই এর থেকে কি পাবো, ওমেগা আই পাবো। তার মানে আমরা যদি এরকম করি ডি থেটা আই বাই ডিটি সমান
এটাকে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি কত আসে? ওমেগা সি। কেপি একটা কনস্ট্যান্ট জিনিস, থাকলো কেপি। দেখেন এম অফ টি এর ভিতরে যে কোনো কিছু থাকতে পারে, টি সম্বলিত কোনো একটা জিনিস থাকতে পারে, সাইন কস থাকতে পারে। সাইন কজের ডিফারেন্সিয়েট কিন্তু একরকম, অন্য কিছুর ডিফারেন্সিয়েট আর এক রকম। যেহেতু ডিফারেন্সিয়েট, এটাও আপনারা মোটামুটি এতে করছেন যে ডিফারেন্সিয়েট কে প্রকাশ করার আর একটা উপায় হচ্ছে প্রাইম দেখানো যায়, অথবা আমরা এখানে মাথার উপরে ডট দিয়ে দিতে পারি। এই কথাটার মানে হচ্ছে এর ডিফারেন্সিয়েশন হচ্ছে, অথবা এর ডিফারেন্সিয়েশন হয়েছে। সাইন কজ হলে আমরা ডিফারেন্সিয়েশন আসলেই করে দিব। আপাতত এই যে ডিফারেন্সিয়েট তো করা লাগবে, সেজন্য মাথার উপরে একটা ডট দিয়ে বুঝাইলাম যে হ্যাঁ এর ডিফারেন্সিয়েশন এখানে হয়েছে। এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এটাকে বলতেছি ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। কারণ এই যে সেটাকে ডিফারেন্সিয়েট করে ফেলছি, তাহলে এটা হচ্ছে ওমেগা আই, অথবা ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি বলতে পারি। তাহলে ওমেগা সি প্লাস কেপি এম অফ টি। এর একক কি? অবশ্যই যেহেতু ওমেগা আকারে আছে, তাহলে একক হবে রেডিয়ান পার সেকেন্ড। তো আমাদের তো হার্জ আকারও দেখানো লাগতে পারে, তাহলে এফ আই। এফ কিভাবে পাওয়া যায়? ওমেগাকে 2 পাই দ্বারা ভাগ করলে এফ পাওয়া যায়, তার মানে একে 2 পাই দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে এফ সি। এটাকে যদি 2 পাই দ্বারা ভাগ করি কত হবে? কেপি বাই 2 পাই। তাহলে এটা পেলাম ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি। প্রশ্ন অনেক সময় চাইতে পারে, চাইলে আমরা এটা বের করে দেখাই দেবো যে এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি। আচ্ছা বলেন তো এখানে কনস্ট্যান্ট কে রাইট সাইডের ভেতরে? কেপি না ভাই? কেপি কনস্ট্যান্ট। আর কেপি বাই 2 পাই পুরাটাই তো কনস্ট্যান্ট। পুরোটাই কনস্ট্যান্ট, ওকে। আর কেউ কনস্ট্যান্ট আছে এখানে? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। রাইট। এই যে ফ্রিকোয়েন্সিটা কেন? কারণ এটা হচ্ছে অ্যাঙ্গেল ফেজ মডুলেশন। তার মানে আমি শুরুতেই বলে দিচ্ছি এখানে চেঞ্জ হবে শুধুমাত্র ফেজ, ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ না। তাহলে এটাও কনস্ট্যান্ট। তার মানে এখন আপনি বলেন তো এর মান ম্যাক্সিমাম হোক, মিনিমাম হোক, বা যাই হোক, এটা ডিপেন্ড করতেছে কার উপরে? অলরেডি কারা কারা কনস্ট্যান্ট সবাই বলে ফেলছেন, তাহলে কে বাকি আছে? মেসেজ সিগন্যাল। শুধুমাত্র যে এটা, যদিও এটা মেসেজের ডিফারেন্সিয়েশন, বাট আলটিমেটলি সেই মেসেজটার উপরে তো ডিপেন্ড করতেছে। তার মানে এর যে ম্যাক্সিমাম মান, এটা ডিপেন্ড করতেছে অ্যাকচুয়ালি এই টার্মটার উপর। এটা কনস্ট্যান্ট, এটা তো সাথে থেকে যাচ্ছে। তার মানে এর মান যদি ম্যাক্সিমাম হয়, তাহলে সেটাই এফ আই এর ম্যাক্সিমাম ভ্যালু, এই কথাটা আমি বলতে পারি। বুঝতে পারছেন? এবার দেখেন আমরা যদি হিসাব করি, এটা ধরেন একটা মেসেজ, সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? কস পাওয়া যায়। আমি অত হিসাব কিতাব করে দিচ্ছি না, জাস্ট শর্টে হিসাব করতেছি। তাহলে এটা সাইন এক্স হলে এটা কজ এক্স। তার মানে যে এম ডট টি বলতে অ্যাকচুয়ালি এই চিহ্নটা মানে এই চিত্রটা বোঝাচ্ছে এই চিত্রের ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? এটা। তার মানে এই পয়েন্টটাকে বলতেছি এম ডট টি এর ম্যাক্সিমাম ভ্যালু, যেটাকে আমরা এরকম ভাবেও লিখতে পারি এম ডট পি। এম ডট পি বলতে বোঝাবে এই এম ডট টি এর ম্যাক্সিমাম ভ্যালু, মানে এটা হচ্ছে আমাদের প্রকাশ করার ধরন। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনকে এইভাবে লিখতে পারি, অথবা, কারণ এই যে বললাম এক এক বইতে আবার এক এক টার্ম ইউজ করে, দুইটাই আমাদের একটু মনে রাখতে হবে। ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন অথবা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন একই কথা।
বিপিলাতিতে নর্মালি শুধু ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনই ইউজ করে, আর যেহেতু বিপিলাতিটাই বুয়েট বেশি ফলো করে, ফলে এই টার্মটাই আমরা বেশি দেখতে পাবো। মেবি সঞ্জয় শর্মাতে এই টার্মটা থাকতে পারে, এখন আমি শিওর না, তবে কোনো একটা রাইটারে আমি দেখছি, মানে বইতে দেখছি আমি। আচ্ছা, তাহলে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কত হচ্ছে? kp/2 পাই এইটার ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু কত? এই যে এটা। ডেভিয়েশন জিনিসটাকে যেহেতু পরিবর্তন বোঝায়, পরিবর্তন কার? ফ্রিকোয়েন্সি, সো ডেল এফ। তাহলে এটাকে আমরা এইভাবে চিনে থাকবো যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন অথবা ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন সমান এত। আবার বলি, এই সূত্রটা তখনই ইউজ করব যখন কেপি এর ভ্যালুটা রেডিয়ান পার ভোল্টেজে দেওয়া আছে। এখানে কিন্তু একক খুব জরুরি একটা বিষয়, কেননা এক এক বইতে কিন্তু এক এক রকম ভাবে দেখতে পাবেন, এজন্য কনফিউজড হয়ে যাবেন। শুধু একটা বই পড়লে কনফিউজ হওয়ার চান্স কম, কারণ একজন রাইটার যখন বই লিখছে তখন উনি একটা জিনিসকেই ফলো করে পুরো বই শেষ করে, মানে কোথাও ওই চ্যাপ্টার শেষ করে দিছে। আরেকজন রাইটার দেখা গেছে আরেকটা জিনিস ধরে আগাইছে, ফলে যখন দুইটা পড়বেন কনফিউজ তখন হবেন। এই জন্য সূত্র লেখার সাথে সাথে পাশে এটাও মাস্ট লিখে দিবেন কোন সময় কোনটা ইউজ করতেছে। হার্টজ পার ভোল্টেজ হলে কি হবে এটা আমি একটু পরে দেখাচ্ছি, বা এমনি নর্মালি বোঝা যাবে আস্তে আস্তে। যাই হোক, তাহলে এটা আমরা পেলাম কি? ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। যে প্রবলেমের কথা বলতেছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সূত্র। এবার সঞ্জয় শর্মাতে কি করছে? এম অফ টি এর ভ্যালুই বসাই দিছে। কিরকম আমি একটু দেখাই। ধরেন এম অফ টি কে বসাই দিছে এইরকম, এ এম সাইন ওমেগা এম টি, অথবা এ এম সাইন কজও দিতে পারে, যে কোনো একটা দিলেই চলতেছে। 2 পাই এফ এম টি এই যদি হয়, তাহলে এম অফ, মানে যে এম এর ডিফারেন্সিয়েশন কত হবে? এ এম, আমরা জানি ডিফারেন্সিয়েশনে টি এর সাথে যেটা থাকে সেটা আবার ওই যে চেইন রুল করা লাগে, করে এর সাথে গুণ, একবারে গুণ করে দিলাম, কত হয়? 2 পাই এফ এম সাইন, এইটার জায়গায় হয়ে গেল কজ, আমি ওমেগা এম টি লিখে দিলাম। এবার একটু খেয়াল করেন এইটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে তাইলে? দেখেন এখানে যদি মাইনাসও থাকতো তাও কিন্তু আমরা ম্যাক্সিমাম নেওয়ার সময় পজিটিভটাই নিতাম, ফলে সাইন নাকি কজ এতে কিছু যায় আসে না, ম্যাক্সিমামই আসবে। তাহলে ম্যাক্সিমাম কত আসতেছে? 2 পাই এ এম এফ এম। ফলে আপনি যখন সঞ্জয় শর্মা বই পড়বেন, ইভেন আমার নোটেও প্রথমে যেহেতু আমি সঞ্জয় শর্মাই ফলো করছিলাম, বড় বড় সূত্র লেখা আছে, বাট আমি নর্মালি সাজেস্ট করি ওইগুলা না পড়তে, অনলি এইটা পড়তে। কেন সেটাও বলে দিচ্ছি। তাহলে এফ এম সমান কত লেখা যাবে? kp/2 পাই ইন্টু 2 পাই এ এম এফ এম। 2 পাই 2 পাই কাটাকাটি হয়ে গেল। তাহলে সঞ্জয় শর্মাতে সূত্র লেখা আছে kp/a/m/f/m, তার মানে ডেল এফ এর সূত্র লেখা আছে kp/a/m/f/m। এখন একটু বলেন তো, এই সূত্রটা মুখস্থ করেন সমস্যা নাই, কিন্তু এই সূত্রটা যে আমি প্রমাণ করলাম, কাকে মাথায় রেখে প্রমাণ করলাম? মেসেজ একটা সাইনোসয়েডাল, কথা বুঝছেন? মেসেজ যদি সাইনোসয়েডাল না হয়ে ট্রায়াঙ্গুলার হয়ে যায় বা স্কোয়ার হয়ে যায়, তাহলে কি এটা আমি প্রমাণ করতে পারবো? আর আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে এই যে লাইনটা আমি লিখলাম বা সূত্রটা বইতে লেখা আছে, এইটা শুধুমাত্র কার জন্য প্রযোজ্য? সাইনোসয়েড। শুধুমাত্র সাইনোসয়েডালের জন্য প্রযোজ্য। তাহলে এখন আপনি বলেন কোনটা আপনার জন্য সহজ, স্ট্যান্ডার্ড জিনিস মুখস্থ রাখা বা মনে রাখা, নাকি এই যে এরকম ফিক্সড একটা জিনিস মনে রাখা? এটা কিন্তু মনে রাখা ঝামেলাও, কিন্তু আপনি এটা মনে রাখেন
সাইনোসয়েডালের জন্য এটা অ্যাপ্লিকেবল। আপনি সাইনকে ডিফারেন্সিয়েটের জায়গায় করে ম্যাক্সিমাম ভ্যালু বসায় গুণ করে দেন, অ্যান্সার মিলে যাবে, কোনো জোর ঝামেলা নাই। আমার কথা কি বুঝতে পারছেন? ফলে আমরা এখন থেকে বা নর্মালি আপনারা যখন ম্যাথ করবেন তখন এই সূত্রটা মনে রাখবেন। আপাতত এই সূত্রটা মনে রাখার দরকার নাই, আমি দেখালাম এই কারণেই যে আপনারা এই সূত্রটার সম্মুখীন হবেন, পরে কনফিউজড হয়ে যেতে পারেন যে কখন কোনটা নিব, কখন কোনটা মুখস্থ করব। এজন্য এটা আমি লেখালাম, কিন্তু বলবো যে এটা মুখস্থ করার দরকার নাই, আমরা শুধুমাত্র এটা মুখস্থ করবো। ওকে, তাহলে এই গেল আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। আমাদের এখন শেখা লাগবে হচ্ছে ফেজ ডেভিয়েশন। সেম ভাই কনসেপ্ট। স্কোয়ার আবার ভেঙে ভেঙে করবো এক্সাম হলে? ওই যে আমরা কি কি করছিলাম, ইকুয়েশন বানানো জানি, সরলরেখার জি ভাই। সমীকরণ, দেন সমীকরণ বানাবেন, দেন ওইটার হচ্ছে ডিফারেন্সিয়েশন করবেন। আমি যখন ম্যাথ করাবো তখন ওই রকম জিনিস নিয়ে দেখাবো। অবশ্যই স্কোয়ার ওয়েভ থাকবে না। মানে এক কথায় আমরা তো আছি এখন কোথায়, অ্যানালগ মডুলেশন। অ্যানালগ মডুলেশন স্কোয়ার ওয়েভ থাকবে না, ট্রায়াঙ্গুলার থাকতে পারে। স্কোয়ার তো আসলে ডিজিটাল হয়ে যায়। তবে আমরা দেখব মানে সাইনোসয়েডাল না এরকম জিনিসও সলভ করে দেখবো যে আসলে কিভাবে সলভ করা যায়। আপাতত আমি জাস্ট শুধু কনসেপ্ট গুলা দেখাই দেখাই যাচ্ছি যে এই বিষয়। আরো কিছু এরকম জিনিস আছে যেগুলা বইতে মানে ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে গেছে যেটা মুখস্থ করলে আপনার জন্য কঠিন হয়ে যাবে। কারণ ওই যে ওইগুলা স্পেসিফিক কোনো সিচুয়েশনের জন্য প্রযোজ্য। এজন্য আমি নিজেও স্ট্যান্ডার্ড গুলা ফলো করি, আপনাদেরও বলবো যে স্ট্যান্ডার্ড গুলা পড়তে, কারণ সেটা সবার জন্য প্রযোজ্য। এমনি পড়তে থাকলে দেখবেন যে প্রচুর সূত্র, এক এক অধ্যায়ে বিভিন্ন সূত্রের জন্য যত কম সূত্রই করা যায়। আমরা এখনো ফেজ মডুলেশনে আছি। ফেজ মডুলেশনের ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা দেখলাম, মানে যে আগে যেটা দেখালাম সেটা। এন্ড ফেজ মডুলেশনের আমরা এখন দেখবো হচ্ছে ফেজ ডেভিয়েশন বা ম্যাক্সিমাম ফেজ ডেভিয়েশন। তো স্বাভাবিক কথা, এটা ডেল এফ বের করছিলাম, আর এটা কি বের করব, ডেল ফাই। তো ডেল এফ কোত্থেকে বের করছিলাম খেয়াল আছে, ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়েশন থেকে। তার মানে সেম, আমরা ডেল ফাই বের করব কোত্থেকে, ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়েশন থেকে। আবার প্রথম লাইনে যাই, ফাই কোথায় আছে, এখানে আছে, এটার থেকে আমরা এটা পেলাম। এটাই দেখেন ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়েশন, কারণ কারণ এই ইকুয়েশনটা টাইমের উপরে ডিপেন্ড করতেছে, এই যে এম অফ টি টাইমের উপর ডিপেন্ড করতেছে। ওইখান থেকে আমরা পেলাম এটা, এর ভিতরে ফ্রিকোয়েন্সি থাকে আর এর ভিতরে ফেজ থাকে। তাহলে এই অংশটুকুকে বের করে নিয়ে আসলেই সেটা হয়ে গেল ফেজের ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়েশন, কেপি এম অফ টি। মানে যে ফাই আই যদি আমরা নামকরণ করি সেটা হবে কেপি এম অফ টি। তাহলে ফেজ ডেভিয়েশন কোনটা হবে, ফেজ ডেভিয়েশন হবে কেপি, এর ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এম অফ টি এর ম্যাক্সিমাম ভ্যালু কত, এমপি। এই শেষ টাইম কি করব, মেসেজের ডিফারেন্সিয়েশন না সরি, মেসেজের ম্যাক্সিমাম মানকে কেপি দ্বারা গুণ করে দিলেই হয়ে যাবে ডেল ফাই। আরেকটা জিনিস একটু বলি, এই জিনিসটা অনেক সময় ওই বিভিন্ন বইতে আসলে কনফিউশন তৈরি করবে, ওইটাও আমি একটু ধরাই দিই। কারণ আমাদের কোন একটা জিনিস শেখা যেমন জরুরি,
ভুল জিনিসটা জানাও বেশি জরুরি, কারণ এই ভুল জিনিসটা দেখা যাবে যে আহ, যখন আস্তে আস্তে বেশি জিনিস জানা শুরু করবেন তখন ঝামেলা শুরু হবে। যারা একটু মোটামুটি কম জানে বা শুধু সূত্র দিয়ে ম্যাথ করে ফেলে তাদের একটু কম ঝামেলা হয়। একটু বেশি জানা শুরু করলে দেখবেন যে ঝামেলা আস্তে আস্তে বাড়তেছে। এই জন্য ভুল জিনিসটা আপনাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে, নর্মালি কি কি ভুল আমরা করে থাকি। আচ্ছা, তাহলে এটা পেলাম হচ্ছে আমরা ফেজ ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ফর্মুলা। সাইনোসয়েডালের জন্য প্রযোজ্য, নন সাইনোসয়েডালের জন্য প্রযোজ্য। এখন পর্যন্ত খেয়াল করেন আমরা যে ইয়েগুলা করতেছি সবগুলা কিন্তু সিঙ্গেলটন মডুলেশনের মানে হ্যাঁ মডুলেশনের জন্য করতেছি। মানে মেসেজ একজন, সাইন হলেও একজন, কজ হলেও একজন। মেসেজ আমরা কিন্তু অ্যামপ্লিসিউড মডুলেশনে দেখছিলাম কি অনেকজন থাকতে পারে, ওই মেসেজ দুই তিনটা হয়তো যোগ আকারে আছে। তাহলে এমপি বলতে বুঝবো যতজনই আছে ওরা সবাই মিলে একটা যে ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি সেটা। এবার একটু দেখেন সিঙ্গেল টোনের জন্য যদি আমরা বলি, সিঙ্গেল টোন, তাহলে ফর সিঙ্গেল টোন এমপি সমান আমি এ এম লিখে দিতে পারি। কেন? সিঙ্গেল টোন মানে তার অ্যামপ্লিচিউড তো একটাই থাকবে, এবং আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি সেটা কত হবে, মেসেজের পিক ভ্যালু। এই যে এটা তো মেসেজ, এটা ছিল এম অফ টি। তাহলে এইটাই কি আমার সেই মেসেজের ম্যাক্সিমাম ভ্যালু কত, এ এম। একটা সিগনাল তার ম্যাক্সিমাম ভ্যালু তো এটাই হবে কত, এ এম। তাহলে আমি এটা চোখ বন্ধ করে লিখে দিতে পারি। দুই তিনজন থাকলে কিন্তু আর এটা বলা যেত না, তখন ওই যে ডিফারেন্সিয়েশন করে হোক বা অ্যাড করে হোক বা যে কোনো ভাবে হোক বের করা লাগতো। তাহলে সিঙ্গেল টোনের জন্য এমপিটা এ এম। তাহলে সিঙ্গেল টোনের জন্য এই ডেল ফাইটাকে কত লেখা যায়, কেপি ইন্টু এ এম। এটা লিখলাম কেন সেটা আমি একটু পরেই বলতেছি। আমরা এখন আমাদের জানা লাগবে মডুলেশন ইন্ডেক্স কি জিনিস। এটাও কিন্তু আমাদের বের করতে দিবে। মডুলেশন ইন্ডেক্স বিটা, এই বিটাটা আসলে বলে আমাদের মেসেজের যে ফ্রিকোয়েন্সি আছে এর তুলনায় ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন আসলে কত গুণ, এটাকেই বলে হচ্ছে মডুলেশন ইন্ডেক্স। তার মানে বিটা সমান ডেল এফ বাই এফ। আমার নিজেরও এটা মোটামুটি বছর খানেকের বেশি এই ভুল ধারণাটা ছিল। লাস্ট ব্যাচেই বা তার আগে যাই হোক মনে হয় এই জিনিসটা খেয়াল করছিলাম যখন মাল্টিটোন জিনিসটা আসছিল সামনে। দেখেন এটা হচ্ছে মডুলেশন ইন্ডেক্সের সূত্র, এই পর্যন্ত কোনো সমস্যা নাই। সমস্যা তৈরি হয় কখন, দেখেন ডেল এফ আমি আগের বারই শিখছি, যা শিখছি তাই পাইছি বসাই দেবো, এফ এম আমি ইকুয়েশন থেকে পাবো বসাই দেবো, অ্যান্সার শেষ। এই যে এইটা নিয়ে মোটামুটি আমার একটু কনফিউশন ছিল, পরবর্তীতে আমি অবশ্য ঠিক করে দিছি এটা। মানে আমি যদি সিঙ্গেল টোন সাইনোসয়েডাল ইকুয়েশনের কথা বলি তাহলে বিটা কত বের হবে দেখেন। সিঙ্গেল টোন সাইনোসয়েডালের জন্য ডেল এফ বের হয়েছিল কেপি এ এম এফ এম, বসান কেপি এ এম এফ এম। আর সিঙ্গেল টোন সাইনোসয়েডালের জন্য ডেল, সরি এটা বসানোর দরকার নাই, আগে নিচে তো শুধু এফ এম বসবে, তো শুধু এফ এম বসান। এফ এম এফ এম কাটাকাটি হয়ে গেল, কত বের হলো, কেপি এ এম। দেখেন বিটা বের হয়েছে কেপি এ এম, আবার সিঙ্গেল টোনের জন্য ডেল ফাই বের হয়েছে কেপি এ এম। আমার এটা আইডিয়া ছিল যে মডুলেশন ইন্ডেক্স যা কথা এই ফেজ ডেভিয়েশন তাই কথা। কিন্তু পরবর্তীতে আমি জিনিসটা দেখলাম যে কাহিনী আসলে তা না। ছোট এই কথাটা বলা যাবে, এটা সমান বলা যাবে কখন, অনলি ফর সিঙ্গেল টোন সাইনোসয়েডাল মডুলেশন, মানে সাইনোসয়েডালের ক্ষেত্রে।
কিন্তু যখনই মাল্টিটোন আসবে, আচ্ছা বলেন মাল্টিটোনের জন্য কি এমপির মানে এম আসবে? দুইটা সাইন ধরেন একসাথে অ্যাড করা আছে, তাহলে তো এমপি টু এম চলে আসতে পারে, অথবা অন্য কোনো ভ্যালু চলে আসতে পারে, অথবা দুইজনের অ্যামপ্লিচিউড আলাদা আলাদা যোগ হয়ে হয়তো 10 আর 5 যোগ হয়ে 15 হচ্ছে, তাহলে তার মানে কিন্তু অন্য কিছু চলে আসতে পারে। তার মানে এই যে মডুলেশন ইন্ডেক্স আর ফেজ ডেভিয়েশন এরা যে সেম, এই কথাটা আমি তখনই বলতে পারবো যখন সেটা সিঙ্গেলটন মডুলেশন হবে, আদারওয়াইজ এটা বলা যাবে না। ফলে এইটার এক্সট্রা ইনফরমেশন হিসেবে যেহেতু বার্ডেন একটা জিনিস, মনে রাখার কোনো দরকার নাই, আমরা স্ট্যান্ডার্ড ফর্মুলা মনে রাখবো। এটা দিচ্ছে এই কারণে যে মেবি এটা আমি প্রথমে লিখছিলাম, পরে হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি, আপনাদের পিডিএফ এও দেখবেন যদি এটা চেঞ্জ না করে থাকি, অথবা এই সূত্র যেখানে লিখছি যে মডুলেশন ইন্ডেক্স ইকুয়াল ফেজ ডেভিয়েশন, ওর পাশে যদি সিঙ্গেলটন না লিখে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আই থিংক লিখে দেওয়ার কথা। যাক, ওটা এক্সট্রা ইনফরমেশন দরকার নাই মনে রাখার। আমরা মনে রাখবো মডুলেশন ইন্ডেক্স সমান ডেল এফ বাই এফ এম। ডেল এফ কিভাবে বের করতে হয় শেখাইছি, এই সূত্র না, এই সূত্র দিয়ে। এফ এম তো আমরা মেসেজের ইকুয়েশন থেকেই পাবো। এইটুকু কি ক্লিয়ার সবাই? কেউ না বুঝে থাকলে বলেন। ভাই আবার একটু ক্লিয়ার হয় না। কোন জায়গাটা সমস্যা মানে কোন জায়গাটা সিঙ্গেল স্পেসিফিক নাকি সিঙ্গেল টোন ওভারঅল? আর মাল্টিটোন যেটা বললেন একটু আগে। আচ্ছা আচ্ছা, সিঙ্গেলটন আর মাল্টিটন খেয়াল করে দেখেন। বিটা সমান, আমি একটা মাল্টিটনের এক্সাম্পল নেই, ধরেন এ এম সাইন, এটা আমি সেটাই লিখলাম শর্টকাট, অত বেশি ঝামেলা। আচ্ছা এ এম ওয়ান, আর একটা লিখলাম এ এম টু সাইন থিটা। এটা কিন্তু মেসেজ, এটা মেসেজ। এটা যদি মেসেজ হয় তাহলে এমপি কত লেখা যাবে এখন? স্বাভাবিক কথা, এই মেসেজের ম্যাক্সিমাম ভ্যালু হবে হচ্ছে এ এম ওয়ান প্লাস এ এম টু। এই যদি ম্যাক্সিমাম ভ্যালু হয় তাহলে দুইটা কি ডিরেক্ট যোগ করে দিবেন? হ্যাঁ ডিরেক্ট যোগ করে দিলাম। এটা কেন? কারণ এই যে দুইটাই সাইন আছে, ফলে ম্যাক্সিমাম ভ্যালু এট এ টাইম পাবো। যদি একটা সাইনের কস থাকতো? ওই সেটাই বলতেছি, একটা যদি কস থাকতো তাহলে আমরা কি করতাম, ডিফারেন্সিয়েশন করে বের করতাম। এটা কিন্তু অনেক জায়গায় করছেন আপনারা। কোন একটা সার্কিটের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করার সময় ডিফারেন্সিয়েশন আছে, ইন্টারমিডিয়েটে করে আসছেন, আমরা ম্যাথ করার সময় টুকটাক আমি দেখাবো। আপাতত আমরা এটা জানি, কোন একটা জায়গা থেকে যখন ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হয়, ভ্যারিয়েবলের সাহায্যে এটাকে ডিফারেন্সিয়েট করতে হয়, দেন ওই টার্মটাকে জিরো ধরে জিরো মান ধরতে বের হয়। করতে হয়। হ্যাঁ জিরো ধরে মান বের করতে হয়, এটা আমরা ম্যাথ করার সময় করবো, আপাতত আমি শর্ট কনসেপ্ট বলতেছি। তাহলে প্রবলেম যেটা হলো, সিঙ্গেলটনে যে এমপি সমান এ এম লিখে দিলাম, এখানে আর সেটা লিখতে পারতেছি না। কারণ কারণ ম্যাক্সিমাম ভ্যালু দুইজনের যোগফল হয়ে গেছে। তাই যদি হয় তাহলে এখন কি ডেল এফ বাই এফ এম এই জিনিসটার ভাগফল এইটার সমান হবে? এটার সমান যদি না হয় তাহলে এই সিচুয়েশনে আমি ফেজ ডেভিয়েশন আর মডুলেশন ইন্ডেক্সকে ইকুয়াল বলতে পারবো না। তার মানে ফেজ ডেভিয়েশন আর মডুলেশন ইন্ডেক্স সমান না। কিছু ম্যাথে সমান হয়ে যাবে বলে আপনার মাথায় এই ধারণাটা চলে আসতে পারে যে দুইজন মনে হয় সেম জিনিসে। তো আপনি এটা নিয়ে একটা ম্যাথ পরীক্ষায় আসলো, একটা বের করে আর একটা বসাই দিলেন যে এটা যেহেতু বের হয়েছে আর একটা ধরে বসাই দিতে পারে যেহেতু ইকুয়াল জিনিস, কিন্তু ওই ম্যাথের সিচুয়েশনে ইকুয়াল হলো না, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। কিছু ম্যাথে হবে, কিছু ম্যাথে হবে না। কোথায় হবে কোথায় হবে না এটা বোঝার জন্যই বললাম সিঙ্গেল টোনের জন্য দুইটা সমান, কিন্তু মাল্টি টোনের জন্য দুইজন সমান না। মাল্টি টোনে দুইজনের ভিতরে সম্পর্ক আমাদের দেখানোরই দরকার নাই। আমরা মডুলেশন ইন্ডেক্স বের করার সূত্রও শিখলাম, ফেজ ডেভিয়েশন বের করার সূত্রও শিখলাম, সব আমরা আলাদা আলাদাই ক্যালকুলেশন করব। ক্লিয়ার?
ঠিক আছে। তার মানে আমাদের ফেজ মডুলেশনের যা যা দরকার, ওকে। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। আমরা এই ব্যান্ডউইথটা মোটামুটি মনে রাখবো, যে ফেজ মডুলেশন বলি আর ফ্রিকোয়েন্সি মডুলেশন বলি, এই ব্যান্ডউইথ দুইজনের জন্যই 2 × del f প্লাস এফ। এই ইকুয়েশনটা আমরা মনে রাখবো। এটা হচ্ছে মেন সূত্র। এটার বিভিন্ন রূপ হয়তো আপনি বের করতে পারেন, কিরকম রূপ সেগুলো একটু দেখি, কারণ অনেক সময় এগুলা দেখতে পাবেন। এই এফ এম যদি এখানে কমন নেই, তাহলে এখানে কি ডেল এফ বাই এফ এম হয়ে যাবে। কিছুক্ষণ আগে দেখলাম ডেল এফ বাই এফ এম মানে কত, বিটা। এটা কিন্তু আমাদের একটা সূত্র হলো। আর আর দরকার নেই, এটা মনে রাখেন তাইলেই হবে। আর এইগুলো আস্তে আস্তে এমনিতেই করতে পারবেন। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ফেজ ডেভিয়েশনের বিভিন্ন কনসেপ্ট, কখন কোনটা ইউজ হবে। আচ্ছা, ফেজ ডেভিয়েশনের আরেকটা সাধারণ সমীকরণ সম্বন্ধে আমি একটু বলে দিই। সেটাও যেহেতু দেখতে পাবেন, আমি ওই জিনিসটা একটু দেখাই দিই একবারে। ওইটা করলে মোটামুটি আমাদের ফেজ ডেভিয়েশনের ইকুয়েশন রিলেটেড জিনিস ওকে, প্রশ্ন রিলেটেড জিনিস ওকে। তাহলে এস অফ টি কত আসছিল, এসি কস ওমেগা সিটি প্লাস কেপি এম অফ টি। ধরে নিলাম এম অফ টি হচ্ছে সাইন। তাহলে এই যে ফেজ মডুলেশনের সাধারণ সমীকরণ কত লেখা যায়, এটা মেবি ফেজের ক্ষেত্রে আসে না, ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে সম্ভবত এটা। আচ্ছা, এটা আপাতত থাক, আমি ফ্রিকোয়েন্সিটা দেখে তারপরে আসলে এটা আসতেছি যে আসলে কিরকম হয়। ওকে, ফ্রিকোয়েন্সি মডুলেশন তাহলে বোঝাই যাচ্ছে। এখানে কি হবে, ফ্রিকোয়েন্সিটা আমাদের মোটামুটি চেঞ্জ হবে মেসেজের ইয়ে হিসাবে। এটা মনে করেন আমাদের সেই এটা হচ্ছে টাইম ডোমেনের যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা বোঝাচ্ছে। তাহলে স্বাভাবিক কথা, এইটাকে যদি আমরা
সমান দিই তাহলে এটা ধ্রুবক লাগবে, সেই ধ্রুবকটা কত? কে এফ এম অফ টি। এন্ড অবশ্যই এখানে কে এফ টা দেওয়া আছে রেডিয়ান পার ভোল্টেজে। কিছু না বলা থাকলে রেডিয়ান পার ভোল্টেজ এটা আমরা শুরুতে ধরে নেব, আর যেটা বলে দিবে সেটা। আচ্ছা, বইয়ের হিসাবে, আচ্ছা বই না, আমি দুইটা দিয়ে একবারে দেখাই দিই, হ্যাঁ? তাহলে আবার ঝামেলা লাগবে না। তাহলে রেডিয়ান পার ভোল্টেজ হলে কি হবে সেটা দেখাই, পরে হচ্ছে হার্টজ পার ভোল্টেজ হলে কি হবে সেটাও দেখবো আমরা। আচ্ছা, প্রথমত আমরা রেডিয়ান পার ভোল্টেজের জন্য বের করি, তারপরে হার্টজ পার ভোল্টেজের জন্য বের করবো। তাহলে আমাদের যে ইকুয়েশন, আচ্ছা এই ইকুয়েশন গুলো আপনি নিচে একটা পিএম লিখে দিতে পারেন প্রত্যেকটা জায়গায়, লিখে নিয়েন। আমি আর এখনই করতেছি না, যেহেতু পিএম শুরুতে লেখা আছে আর আমি বারবার লিখলাম না। আর এটা হচ্ছে এফএম এর জন্য বলতেছি। সেম লজিক, আমরা ইকুয়েশন দিব কত? এসি কস ওমেগা সিটি প্লাস ওই যে ফাই আছে সেটা। তাহলে এখানে কে চেঞ্জ হচ্ছে, এখানে আমাদের চেঞ্জ হচ্ছে ওই যে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এইটাকে আর একটা কাজ করি, পরে লিখি এটা। যেহেতু এখানে আমাদের ফেজ ফ্রিকোয়েন্সি দুইটাই আছে, যে কোনো একটা টার্মে নিয়ে আসতে হবে। ফেজের টার্মটা আমরা একটু দেখে আসি। আগের বার যে ডিএলএফ টা বের করছিলাম সেটা কিভাবে বের করছিলাম দেখেন। এই যে এখানে যে এফ বের হয়েছিল, কিভাবে বের হয়েছিল? যেই অ্যাঙ্গেলটা ছিল সেই অ্যাঙ্গেলকে আমরা ডিফারেন্সিয়েট করছিলাম, ডিফারেন্সিয়েট করলে ওমেগার ইকুয়েশন পেলাম, সেই ইকুয়েশনকে 2 পাই দ্বারা ভাগ করলে এফ এর ইকুয়েশন পাইছি। তাহলে ডেল এফ, এই টার্মটাকে যদি আমি বের করতে চাই যে কোনো জায়গা থেকে, তাহলে কিভাবে বের করতে পারি? এই টার্মটাকে কিভাবে বের করতে পারি? যেহেতু ওমেগা থেকে আসে, ফলে 1/2 পাই এটা বসাতে হবে। আচ্ছা, এখানে রেডিয়ান পার ভোল্টেজ না লিখি, তার কারণ হচ্ছে আমরা যেহেতু এখানে ডিরেক্ট, ফ্রিকোয়েন্সি আকারে দেখাচ্ছি। আচ্ছা, এটা লিখছি এফ, ডেল এফ, এবং সেটা ডিরেক্ট কে এফ আকারে লিখতেছি। তাহলে এর একক হবে হচ্ছে হার্স পার ভোল্টেজ। এটা আমি একটু বলতেছি, এটা দেখা নিয়ে এটা ভালো, কারণ এখানে কে এফ টাকে লেখা হচ্ছে হার্স পার ভোল্টেজ। আগের পেজটা শুরু করি, এসব কনফিউশন দূর করতে হবে আমাদের। খেয়াল করেন, ফাই এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। নর্মালি আমরা যখন কোন একটা অ্যাঙ্গেলকে শুধু লিখি, সেটা কিন্তু বাই ডিফল্ট রেডিয়ান আকারে লিখতে হয়, মানে ইকুয়েশন নর্মালি রেড, কারণ অ্যাঙ্গেলের এসআই একক হচ্ছে রেডিয়ান। তার মানে রাইট সাইডের গুণফলটা অবশ্যই রেডিয়ান হবে। কেপি এর একক যদি হয় রেডিয়ান পার ভোল্টেজ ইনটু এম অফ টি, এম অফ টি হচ্ছে একটা মেসেজ,
স্বাভাবিক মেসেজ মানে কি? এ এম সাইন কস সামথিং। তাহলে এ এম এটা একটা কি জিনিস? মানে এক কথায় যে এ এম তো অ্যামপ্লিটিউড, মেসেজ বলতে আমাদের আসলে ভোল্টেজ সিগন্যাল বা ইয়ে বলতেছি সেটা। তাহলে এর একক যদি ভোল্টেজ বের হয়, তাহলে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ কাটাকাটি চলে যাবে, শুধু রেডিয়ান থাকবে। ফলে ফাই কে যখন আমরা এরকম ঢালাও ভাবে লিখছিলাম, কেপি কে রেডিয়ান পার ভোল্টেজ ধরে নিচ্ছিলাম ইনিশিয়ালি। কিন্তু যখনই এই পেজে আমি আবার এফ কে লিখলাম, স্বাভাবিক কথা, এফ এর একক হার্জ, তার মানে রাইট সাইডের ভ্যালু তো হার্জ আকারে আসার কথা। কে এফ যদি এখন হার্জ বাই ভোল্টেজ করি, আর এটা যদি আমরা অ্যামপ্লিটিউড হিসাবে ভোল্টেজ বের করি, তাহলে হার্জ বাই ভোল্টেজ ইনটু ভোল্টেজ, ভোল্টেজ ভোল্টেজ কাটবে, হার্জ থাকবে। তার মানে এখানে কে এফ যেটা আছে সেটা অ্যাকচুয়ালি হার্জ পার ভোল্টেজে দেওয়া আছে। যদি আমি এই ইকুয়েশনকে নিয়ে সামনে আগাই, অন্য ইকুয়েশন হলে কি হবে সেটা আমি দেখাবো, দুইটার ক্ষেত্রে দুই রকমই দেখাবো। নর্মালি এটা হচ্ছে সাধারণ রুলস এর কথা বলতেছি। আচ্ছা, যেটা বলছিলাম, ডেল এফ এটা কিভাবে বের হয়? 1/2 পাই করতে হয়, কারণ ওমেগা কে 1/2 পাই করতে হয়। আর এটা কোন লাইন থেকে আসছিল? ফেজ কে ডিফারেন্সিয়েট করলে আসছিল। প্রথম পেজে কিন্তু আমরা দেখছিলাম যে ওকে ডিফারেন্সিয়েট করলে আমাদের মূলত ফ্রিকোয়েন্সির যে ইয়েটা আসছিল সেইটা বের হয়। তার মানে 1/2 পাই ডেল ফাই ডিটি, এই জিনিসটা আমাদের আসলে করলে মূলত ফ্রিকোয়েন্সি টার্মটাকে লেখা যায়। উদ্দেশ্য হচ্ছে ফাই এর ভ্যালুটা বের করা, যাতে ফাই টার্মটা না থাকে। যে কোনো একটা জিনিস দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব, তার পরিবর্তন তো একটা, এজন্য সবকিছুকে ওই একটার উপরেই চাপাই দিচ্ছে। তাহলে এইখান থেকে যদি ফাই কে বের করতে চাই, কি করা লাগবে? এটা সমান লেখা যায় 2 পাই আবার কে এফ এম অফ টি, এটা মানে সরি, এই ডেল এফ অফ টি এই জিনিসটা আসলে কি মিন করতেছে? কে এফ এম অফ টি, তাহলে এই ভ্যালুটা আমরা যদি এখানে বসাই দিই, তাহলে এখন এইখান থেকে যদি ফাই বের করতে চাই কি করা লাগবে? ডিফারেন্সিয়েটকে যদি তুলে দিতে হয়, তাহলে কি করতে হয়? উভয় পাশে ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে আমি যদি উভয় পাশে ইন্টিগ্রেশন করি, এটা ফাই বের হয়ে গেল, আর এই পাশে আমাদের একটা ইন্টিগ্রেশন চলে আসলো, 2 পাই কে এফ এম অফ টি। ইন্টিগ্রেশন যদি আসছে তাহলে এখানে একটা ডিটি আসবে। তার মানে ওই যে যেটা আমরা শুরুতে লিখছিলাম, এটা করার একটাই উদ্দেশ্য, যে আমাদের এখানে ভ্যারিয়েবল হচ্ছে ফ্রিকোয়েন্সি, কিন্তু ফেজ তো আছে, ও যেহেতু আবার ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড হয়ে যাবে, ফলে সবাইকে একটা টার্মে নিয়ে চলে আসলাম। তাহলে এটাকে লেখা যায় এসি কস ওমেগা সিটি প্লাস, এই ফাই এর জায়গায় এখন এই জিনিসটা বসাই দেব। এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশনের সাধারণ সমীকরণ। এইটা তখনই ইউজ হবে
যখন কে এফ টা কোন ইকুয়েশনে মানে কোন এককে আছে, রেডিয়ান পার ভোল্টেজ এককে আছে। এই ইকুয়েশনটাকেই আমরা এইভাবে লিখতে পারি। ভাই রেডিয়ান পার ভোল্টেজ নাকি হার্টজ পার পার ভোল্টেজ? সরি সরি সরি, হার্টজ পার ভোল্টেজ, রাইট। এটা আছে হচ্ছে হার্টজ পার ভোল্টেজ, কারণ এই যে ফ্রিকোয়েন্সি যেটা করলাম। আচ্ছা, তাহলে এইটাকেই আমরা হচ্ছে এখন জাস্ট এই 2 পাইটা বাদ দিয়ে দেব। এটাকেও এফ এম এর সাধারণ সমীকরণ বলে, কিন্তু এখানে কে এফ টা কোন এককে আছে, রেডিয়ান পার ভোল্টেজ এককে আছে। তাহলে এইটুকুই কিন্তু মূলত ডিফারেন্স। আচ্ছা, যদি এটা আমার আমার যতদূর মনে পড়ে যে ওইখানে অ্যাড করা আছে, বা যদি না থাকে তাহলে নিজেরা একটু কষ্ট করে অ্যাড করে নিয়েন। মানে এই যে দুই ফর্মেই, আমার যতদূর মনে পড়ে দুই ফর্মে অ্যাড করে দেওয়া আছে। না থাকলে একটু অ্যাড করে নেবেন। মানে যে পিডিএফটা আমি গ্রুপে দিছি, ওখানে দেখবেন যে এফ এম পি এম এর যেই পিডিএফটা আছে ওইখানে, দাঁড়ান আমি একটু দেখি যে চেঞ্জ করা আছে কিনা। ভাইয়া কেএফটা কি রেডিয়ান পার ভোল্ট নাকি হার্টজ পার ভোল্ট দুইটাই। হচ্ছে? হার্টজ পার ভোল্ট হলে এই ইকুয়েশন, রেডিয়ান পার ভোল্টেজ হলে এই 2 পাইটা জাস্ট থাকবে না, বাকি সব সেম। আমি যেইগুলা যেইগুলা বলছিলাম করা আছে। এফ নিচে, রেডিয়ান পার ভোল্টেজ। আমার পিডিএফটা কি সবাই পাইছেন? হুম, অ্যাড ই করা আছে, দুইটা ইকুয়েশন আলাদা, এই দুইটা আলাদা দেওয়া আছে, বক্স করে করে দেওয়া আছে। তাহলে এগুলো একটু দেখে নিয়ে না। ইএম এর জন্য ইএম টা মনে হচ্ছে দুইটাতে করা নাই, ওইটাও আমি একটু একটু লিখে দিই। যাক, যেটাতে পাবেন তো পাইলেন, আর যেটাতে পাবেন না নিজেরা একটু ই করে নিও। আমি এখানে বলে দিচ্ছি, নোট করার সময় নিজেরা ঠিক করে নেবেন। তাহলে এটা একটু ঠিক করে নিন।
তা আমি একটু দেখি। এটা হচ্ছে আমাদের এখান থেকে বের হবে হচ্ছে অ্যাঙ্গেল কাটাকাটি যাবে, কেপি কে আমরা নিচ্ছি হচ্ছে হার্স পার ভোল্টেজ। এখান থেকে হবে হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজ ভোল্টেজ কাটলো, এটা হার্স। হার্সের সাথে 2 পাই গুণ করলে সেটা আসে হচ্ছে আপনার 2 পাই এফ। হ্যাঁ ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের সূত্র। আচ্ছা, এফএম এর কিন্তু আমরা শুধু ইকুয়েশন পেলাম, বাকি সূত্র এখনো দেখি না, ওইগুলো দেখা লাগবে। এই গেল আমাদের সাধারণ যে ইকুয়েশন সেটা। এবার ওইখানেও যা যা বের করতে বলছিল, এখানেও কিন্তু তাই তাই বের করা লাগবে আমাদের, ফেজ ডেভিয়েশন, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ইত্যাদি ইত্যাদি। আহ সঞ্জয় শর্মাতে এই ফরম্যাটটাই বেশি ইউজ হয়েছে, তো আমরা এটা দিয়ে আগাতে পারি, অথবা আপনি চাইলে এটা দিয়েও আগাতে পারবেন, ইচ্ছা। কারণ বিপি লাথিতে আবার সব ক্ষেত্রে এফএম হোক পিএম হোক এই রেডিয়ান পার ভোল্টেজই ইউজ করছে। তো দেখবেন যে বিপি লাথিতে এই সূত্রটাই বেশি ফলো হবে, সঞ্জয় শর্মাতে অন্যটা আছে। আপনাকে আমি দুইটাই দেখাই দিলাম, যখন যেটা আসবে তখন সেটা। শুধু মনে রাখবেন, কিছু না বললে আমরা বাই ডিফল্ট সব ক্ষেত্রে রেডিয়ান পার ভোল্টেজ ইউজ করব, বলে দিলে যেটা বলবে সেটা ইউজ করবে, ব্যাস শেষ। তাহলে এখান থেকে ওমেগা আই বের করেন। ওমেগা আই কোনটুকু? ইনস্ট্যান্টেনিয়াস টুকুই হচ্ছে ওমেগা আই, মানে ভেতরে যা আছে সেটাই ওমেগা আই। না সরি, ওটা থেটা আই, কারণ ভেতরে যেটা থাকে সেটা অ্যাঙ্গেল, আর থেটা আই মিন করে। তাহলে থেটা আই সমান কত? ওমেগা সিটি প্লাস কে এফ এম অফ টি, মানে আমি রেডিয়ান পার ভোল্টেজ নিয়ে আগাচ্ছি। তাহলে ওমেগা আই সমান কত হবে? ওমেগা আই সমান হবে ওমেগা সি প্লাস ইন্টিগ্রেশনকে কারণ এটা তো আমরা কি ডিফারেন্সিয়েট করে এটা পাচ্ছি, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আসে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আসে, ইন্টিগ্রেশনকে ডিফারেন্সিয়েট করলে ইন্টিগ্রেশন বাদ চলে যায়, তাহলে থাকে কত? কে এফ এম অফ টি। আর যদি এই ইকুয়েশন করতাম তাহলে সাথে একটা 2 পাই থাকতো, এই হচ্ছে ডিফারেন্স। তাহলে এটা ওমেগা আই এর জিনিস, তাহলে এফ আই কি হবে? এফ সি প্লাস কে এফ ডিভাইডেড বাই 2 পাই এম অফ টি। দুইটাকে পাশাপাশি লিখি যাতে কোনো ঝামেলা না থাকে। তাহলে হার্স পার ভোল্টেজ যদি হতো, সেটা আই সমান কি হতো? ওমেগা সিটি ওমেগা আই সমান দাঁড়াতো ওমেগা সি প্লাস 2 পাই কে এফ এম অফ টি। এফ আই দাঁড়াতো এফ সি প্লাস, এই যে 2 পাই দ্বারা ভাগ, তাহলে 2 পাই কাটাকাটি চলে যেত। ফরম্যাট কিন্তু মোটামুটি দেখেন সেম, যখন যেই একক আকারে থাকবে আমরা সেই একক আকারে ইউজ করব। এটা মুখস্থ রাখবো না আমরা, মূল সমীকরণ থেকে 2 লাইন কষ্ট করে বের করে নেব, ঝামেলা শেষ। আচ্ছা, আমাদের টার্গেট কি শিখছিলাম? শিখছিলাম যে আমাদের ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন বের করা লাগবে, ফেজ ডেভিয়েশন বের করা লাগবে। তাহলে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন যদি বলি, সেটা সমান কত হবে? এই যে এইখানকার ম্যাক্সিমাম ভ্যালু হয়, তাহলে কে এফ বাই 2 পাই। এম অফ টি এর ম্যাক্সিমাম ভ্যালুকে কি বলে? এমপি বলে।
আর এখান থেকে যদি বের করা লাগে তাহলে কে এফ এম, যেভাবে ইচ্ছা ভাই সেভাবে ওই নিলে। ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনের মানে মূল সংজ্ঞাটা কি বলছিলেন? মানে এটা কি ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ক্যারিয়ার বলছিলাম, ফ্রিকোয়েন্সির সাথে কোনো কিছু আছে? ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনের ডেফিনেশন বলছিলাম, ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সির ম্যাক্সিমাম মানই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। মানে সরি, ম্যাক্সিমাম মান না, আমি বলি ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সির ম্যাক্সিমাম পরিবর্তনই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। এফসি কনস্ট্যান্ট জিনিস, এই অঞ্চলটা পরিবর্তন হচ্ছে, তাহলে এর ম্যাক্সিমাম মানই হবে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। এইটার দেখেন এই অঞ্চলটুকু কনস্ট্যান্ট, এম অফ টি এর ম্যাক্সিমাম মান এমপি, ফলে এইটাই হবে, মানে এইটা যদি দেই তাহলে এফ আই এর ম্যাক্সিমাম মান পাবো, তার মানে এইটুকুই হচ্ছে ম্যাক্সিমাম পরিবর্তন। কথা বুঝতে পারছেন? তো সেটাই হচ্ছে আমাদের ডেল এ। তার মানে তো ভাই মানে যেহেতু এমটি আছে, তার মানে তো মেসেজ সিগন্যালের পরিবর্তন বলা যায় অনেকটা। মেসেজের পরিবর্তন ঠিক না, এটা তো মেসেজের পিক ভ্যালু। সব পরিবর্তন কিন্তু মেসেজের কারণেই হচ্ছে। এই যে দেখেন আমরা শুরুই করছিলাম কিসের উপরে, মেসেজের উপরে পরিবর্তন হিসাব করছিলাম। মানে আমাদের যে পরিবর্তন সেটা মেসেজের উপরে ডিপেন্ড করেই হবে। মানে মেসেজের মান যখন ম্যাক্সিমাম, মেসেজের পিক যখন ম্যাক্সিমাম, তখন ফ্রিকোয়েন্সির পরিবর্তনও ম্যাক্সিমাম হবে। বুঝতে পারছেন? ঠিক আছে ভাই। জি। আচ্ছা, তাহলে এই গেল আমাদের মোটামুটি ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কি আসলো সেটা। যদি লিখে রাখি তো লিখে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন বোঝাচ্ছে, বা ম্যাক্সিমাম ডেভিয়েশন বলি আর কি যেটা। এবার ফেজ ডেভিয়েশন বের করা লাগবে। সহজ কথা কি বলতেছি বারবার, যেই ডেভিয়েশন চাবে তার ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়েশন থেকে তার সেই ডেভিয়েশনটা বের করে ফেলবো। ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন যেমন আমরা বের করতেছি ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন থেকে, মানে ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়েশন থেকে, সেম ভাবে ফেজ ডেভিয়েশন আমরা কি ওর থেকেই বের করব। ফেজ কই পাচ্ছি, এই যে ফাই, এটা ফাই এর ইকুয়েশন। তো ফাই এর ইকুয়েশন থেকে আমরা হচ্ছে কি বের করতে পারবো, ওই ইয়ের ইকুয়েশন বের করতে পারবো। তাহলে এইখান থেকে যদি আমরা বের করতে চাই, মিনিট, এইটা আমাদের একটু ইকুয়েশন লাগবে, নাইলে ডিরেক্ট আসলে বোঝা একটু মুশকিল, কারণ যেহেতু ইন্টিগ্রেশনের ভেতরে আছে তো এজন্য বোঝা যাচ্ছে না। তাহলে ফাই সমান কি দেখলাম, এইটা যেই সাইড যেমন তার ইকুয়েশন তো তেমনই নিতে হবে, কে এফ এম টি ডিটি। এই যে এটা যতক্ষণ না মেসেজ কি জিনিস বলে দিচ্ছে ততক্ষণ কিন্তু এই ম্যাথ আগানো আমাদের পক্ষে আপাতত আর সম্ভব না। ডেল ফাই বলতে এইটার ম্যাক্সিমাম ভ্যালু মিন করতেছে, ইকুয়েশন বলে দিলে আমরা সেটা দিয়ে করব। যেহেতু এখন বের করা যাচ্ছে না, আমরা ধরে নিলাম যে জিনিসটা হচ্ছে সাইনোসয়েডাল। তাহলে যে ফাই সমান কত লেখা যায়, ইন্টিগ্রেশন কে এফ, এখন তো এটা করা যায়। আচ্ছা, এটা ফাই না লিখে ফাই আই লিখে রাখি ভালো হবে, মানে ইনস্ট্যান্টেনিয়াস বোঝাচ্ছে আর কি। এটাকে যদি ইন্টিগ্রেশন করি, সাইন কে ইন্টিগ্রেশন করলে কত আসে, মাইনাস কস।
সাইন পে করলে আসে হচ্ছে মাইনাস কজ। আর ওই যে জিনিসটা নিচে ভাগ হয়ে যায়, ইন্টিগ্রেশনের বেসিক রুলস। তাহলে ডেল ফাই কত হবে? বলছিলাম যে মাইনাস থাকলেও ডেল ফাই বলতে ম্যাক্সিমাম ভ্যালু, আমরা জানি কজের ভ্যালু তো নেগেটিভ হয়, ওই নেগেটিভ নেগেটিভ এমনিতেই প্লাস হয়ে যাবে, ফলে ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু যে এই অংশটুকুই থাকবে। এই হচ্ছে আমাদের ডেল ফাই এর ভ্যালু। আর এইখানে যদি করতাম, এখানে যেহেতু 2 পাই আছে, তো সেই 2 পাইটা এর সাথে কাটাকাটি হয়ে যেত, ফলে আমরা এই সাইডে ডেল ফাইটা কি পেতাম? এই হচ্ছে কাহিনী, মানে 2 পাইটা আর পেতাম না। মডুলেশন ইন্ডেক্স আগের মতোই, বিটা সমান ডেল এফ বাই এফ এম। ডেল এফ কত বেরোয়ছিল দেখেন, কে এফ এমপি বাই 2 পাই অথবা কে এফ এমপি। সিঙ্গেলটন মডুলেশনের জন্য দেখতে পাবেন যে বিটার মান এই যে ডেল ফাই এর সমান চলে আসবে, বাট এই যে মাল্টিটোন হলে কিন্তু আর সমান আসবে না। যাই হোক, আমরা আলাদা আর এরকম দেখলাম না, মডুলেশন ইন্ডেক্সের সূত্র আমরা এটা মনে রাখবো। আর এই যে বিষয়টা, রেডিয়ান পার ভোল্টেজ নাকি হার্স পার ভোল্টেজ, এটার উপরে ভিত্তি করে সূত্র সেরকম আসবে, সেইভাবে সূত্র অ্যাপ্লাই করবেন। ওকে, আমি শর্টকাট মানে সহজ নিয়ম কি বলতেছি, সহজ নিয়ম বলতেছি আপনারা ইকুয়েশন লিখবেন, সেইটার ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে ডেল ফাই, মানে ডেল ফাই এর জন্য সূত্র মুখস্থ করবেন, ডেল এফ এর জন্য সূত্র মুখস্থ করবেন, এটা করার দরকার নাই। ইকুয়েশন লিখবেন, সেইটার ম্যাক্সিমাম ভ্যালুকে বলবেন ডেল এফ, এফ এর ইকুয়েশন থেকে। সেম ভাবে ফাই এর ইকুয়েশন লিখবেন, সেইটার যে ম্যাক্সিমাম ভ্যালু বের হবে সেটাকে বলবেন যে হচ্ছে ডেল ফাই। সহজ কথা। তাহলে আর আপনার এক্সট্রা সূত্র মুখস্থ রাখার কোনো দরকার পড়বে না। এইটা কি বুঝতে পারছেন? ভাই এটা সিঙ্গেল টোনের জন্য না? এটা সিঙ্গেল টোনের জন্য। আর যেই টোনই থাকুক না কেন, আমি যে এফ আই এর কথা বললাম বা পদ্ধতি বললাম ওইটা ফলো করবেন, কোনো সমস্যা নাই, সব টোনের জন্যই সেম। কারণ এফ আই এর ইকুয়েশনে একজনেরটা লিখছি, দুইজনেরটা থাকলে দুইজনেরটাই লিখতাম, দেন ওইটা ডিফারেন্সিয়েট করে দিতাম। আচ্ছা, এইগুলা গেল আলাদা আলাদা, মানে ফেজ মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন আলাদা আলাদা। দুইজনের কিছু কমন কথা একটু বলে রাখি। যেমন আমরা দেখতেছি ফ্রিকোয়েন্সির একটা চেঞ্জ হলো, যেমন এই যে ইয়েতে দেখলাম। তো ফ্রিকোয়েন্সি চেঞ্জটা কেমন? এফ সি একটা আমাদের ক্যারিয়ার যে ফ্রিকোয়েন্সিটা আছে, দেখেন প্রত্যেকটাতেই কিন্তু তাই ঘটতেছে। আমি যে এফ আইটা লিখলাম, এফ সির সাথে কিছু একটা যোগ হয়েছে, এই যে কিছু একটা দিলাম, এটা তো মেসেজ। তাহলে মেসেজের কিন্তু পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইডও আছে। মান পজিটিভ দিকেও পাওয়া যায়, নেগেটিভ দিকেও পাওয়া যায়। ফেজ মডুলেশনও এই ইকুয়েশন কিন্তু আমরা পাইছি, ওটা কেপি আকারে ছিল। তার মানে এফসি যে আছে, এর সাথে পজিটিভ কিছু একটা যোগ হচ্ছে আর নেগেটিভ কিছু একটা যোগ হচ্ছে। পজিটিভ কিছু একটা যোগ হয়ে হয়তো আমরা একটা ভ্যালু পাচ্ছি যেটাকে বলতেছি এফ ম্যাক্স, আর এখানে নেগেটিভ কিছু একটা যোগ হচ্ছে সেটাকে বলতেছি এফ মিনিমাম। তার মানে এফ আই এর ভ্যালু
অ্যাকচুয়ালি এই মানে এফসি যেটা বলতেছি সেটার থেকে কিছুটা বাড়তেছে আবার কিছুটা কমতেছে, এই পুরোটাই কিন্তু এফ আই এর যে ভ্যালু পাচ্ছি সেটা। এই যে বাড়তেছে কি পরিমাণ, ডেল এফ পরিমাণ, কমতেছে কি পরিমাণ, ডেল এফ পরিমাণ। তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি এফ আই এর যে ভ্যালু সেটা অ্যাকচুয়ালি এইটা এবং এই রেঞ্জের ভেতরেই আমাদের ওঠানামা করতেছে, বা এই রেঞ্জটাই হচ্ছে আমার এফ আই এর ম্যাক্সিমাম এবং মিনিমাম মান। তো এইটাকেই বলে হচ্ছে ক্যারিয়ার সুইং। এটা কিন্তু অনেক সময় ডিরেক্ট প্রশ্নে চাই যে ক্যারিয়ার সুইং কত। ক্যারিয়ার সুইং মানে হচ্ছে এফ আই এর টোটাল রেঞ্জটা কত, সেটাই হচ্ছে আমাদের ক্যারিয়ার সুইং। তাহলে ক্যারিয়ার সুইং বলতে আমরা বুঝি টোটাল রেঞ্জ। টোটাল রেঞ্জ কত, এফ ম্যাক্স মাইনাস এফ মিন। দেখেই বোঝা যাচ্ছে, তাও দেখেন এফ ম্যাক্স এর মান কত, এফ সির সাথে ডেল এফ যোগ হলে এটা হচ্ছে এফ ম্যাক্স। অনেকেই এফ ম্যাক্সটাকে ভুল মনে করেন। কিরকম ভুল মনে করেন, অনেকে মনে করেন এফ ম্যাক্স মানে মনে হয় ফ্রিকোয়েন্সির ম্যাক্সিমাম ভ্যালু। না, এফ ম্যাক্স মানে কত, এফ সির থেকে কতটুকু ফ্রিকোয়েন্সি বাড়তেছে সেটা। তাহলে এফ ম্যাক্স অলওয়েজ এফ সি প্লাস ডেল এফ, এক্স মিন অলওয়েজ এফ সি মাইনাস ডেল এফ। এটা কিন্তু খেয়াল রাখবেন, এটা কিন্তু ভুল হওয়ার আবার চান্স থাকে। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত, এফ সি প্লাস ডেল এফ, মিনিমাম ফ্রিকোয়েন্সি কত, এফ সি মাইনাস ডেল এফ। সো এটা থেকে এটা যদি বিয়োগ করে আসে হচ্ছে টু ডেল এফ। এইটাকেই বলে ক্যারিয়ার সুইং। প্রশ্নে অনেক সময় ডিরেক্ট চাই ক্যারিয়ার সুইং কত, ক্যারিয়ার সুইং হচ্ছে টু ডেল এফ। এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে ক্যারিয়ার সুইং কে দুই দ্বারা ভাগ করলে পাওয়া যায় ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন সমান, এগুলো কিন্তু সব মনে রাখতে হবে, কারণ কখন কোন টার্ম দিয়ে পরীক্ষা আসবে বলা মুশকিল। বাস। আর দুইটা টার্ম এটা অ্যাকচুয়ালি আপনার হচ্ছে সঞ্জয় শর্মাতেই পাবেন, অন্য জায়গায় ওরকম আমি দেখি নাই। জাস্ট এমনি মনে রাখেন থিওরিক্যালি। সেটা হচ্ছে অনেক সময় পার্সেন্টেজ মডুলেশন চাইতে পারে। এটা হচ্ছে ডেল এফ অ্যাকচুয়াল, মানে ওই যে ইকুয়েশনটা আছে ওইখান থেকে আমরা কি ডেল এফ একটা পেলাম, এক একটা ম্যাথে এক এক রকম আসবে। আর আর একটা হচ্ছে নিচে ডেল এফ ম্যাক্স ইন্টু 100%। এই ডেল এফ ম্যাক্সটা মানে বোঝাবে যে সিচুয়েশন ভিত্তিক। এফ এম এর জন্য এই ডেল এফ ম্যাক্স মানে প্রশ্নে এফ এম লেখা আছে, এই ডেল এফ ম্যাক্সটা হবে হচ্ছে 75 কিলোহার্টজ, মুখস্থ এটা। এটা হচ্ছে আমাদের সিচুয়েশনের জন্য মনে রাখতে হবে যে এফ এম এ নর্মালি ডেল এফ ম্যাক্স হচ্ছে 75 কিলোহার্টজ। এটা হচ্ছে আপনার সঞ্জয় শর্মা হিসাবে, ওই হিসাবে আমাদের মুখস্থ রাখতে হবে। আর টিভি সিগন্যালের জন্য ডেল এফ ম্যাক্স হচ্ছে 25 কিলোহার্টজ। এই জিনিসটা নর্মালি আমি আসতে দেখি নাই কখনো, যেহেতু সঞ্জয় শর্মাতে আছে, এমনি জাস্ট থিওরি হিসাবে মনে রাখতে পারেন। এক্সট্রা এর আসলে তেমন কোনো ইয়ে নেই। আর ব্যান্ডউইথ অ্যাকচুয়ালটা কি বোঝাচ্ছে? কোনটা, ডেল এফ অ্যাকচুয়ালটা? আচ্ছা ডেল এফ অ্যাকচুয়াল মানে হচ্ছে এই যে এতক্ষণ ধরে একটা ডেল এফ বের করা শিখাচ্ছি না আমি, প্রশ্নে কে এফ থাকবে, প্রশ্নে এমপি থাকবে, 2 পাই দিয়ে ভাগ করলাম অথবা এটা করলাম, তাহলে একটা ডেল এফ বের হলো ম্যাথ থেকে, সেটা হচ্ছে ডেল এফ অ্যাকচুয়াল। আর এইটা তো আর ম্যাথ থেকে বের হয় নাই, এই 75 কিলোহার্টজ আর 25 কিলোহার্টজ তার ম্যাথ থেকে বের হয় নাই, এটা মুখস্থ। প্রশ্নে বলে দিছে এফ এম বা প্রশ্নে বলে দিছে টিভি, এইখানে বসানোর সময় ওইটা বসাই দেবো, শেষ। বুঝতে পারছেন?
এটা কি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে। আচ্ছা, ব্যান্ডউইথ এটার ক্ষেত্রেও সেম। ব্যান্ডউইথ সমান 2 × ΔF+FM। ΔF আমরা এই ম্যাথের জন্য বের করে নেব, FM তো ম্যাথ হিসাবে থাকবে। আপাতত এগুলো জাস্ট ইনফরমেশন হিসেবে মনে রাখেন, যখন আমরা কোশ্চেন সলভিং করব তখন এই জিনিসগুলো আমি সব ই করে দেখাই দেবো যে কিভাবে কোনটা কি হবে না হবে। আরেকটা জিনিস একটু বলে দিই, এটা নিয়ে অনেকে কনফিউজ হয়ে যেতে পারেন, অথবা প্রথম দিনও বলছিলাম, একটা মেসেজের যেই এফএম, সেটাকে আসলে বেস ব্যান্ড ব্যান্ডউইথ বলা হয়ে থাকে। এটা কিন্তু ওই যে অ্যামপ্লিচিউড মডুলেশনের জন্য করছিলাম। এটা হচ্ছে নিজের ব্যান্ডউইথ, নিজের যে এফএমটা আছে ওটা হচ্ছে নিজের ব্যান্ডউইথ। ফলে যখন আমরা যে এসব জিনিস দেখব, তখন অনেক সময় দেখব বইগুলাতে এফএম এর জায়গায় বি ইউজ করে থাকে। এফএম ও যা কথা, এই বি ও তাই কথা। এই বি বলতে বেস ব্যান্ড ব্যান্ডউইথ বোঝানো হয়। আর এই ব্যান্ডউইথটা তাহলে কি জিনিস? এইটা হচ্ছে ওই সিস্টেমের টোটাল ব্যান্ডউইথ। যেমন আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনে দেখছিলাম একটা বেস ব্যান্ড ব্যান্ডউইথ থাকে এফএম, সিস্টেমের জন্য ব্যান্ডউইথ কত, ডিএসবির জন্য 2FM হয়ে যায়। সেম ভাবে ফেজ মডুলেশন বলি বা অ্যাঙ্গেল ফ্রিকোয়েন্সি মডুলেশন বলি, মেসেজের নিজস্ব একটা ব্যান্ডউইথ থাকবে যেটা এফএম, কিন্তু ওকে যখন আমি ফ্রিকোয়েন্সি মডুলেশন আকারে অথবা ফেজ মডুলেশন আকারে পাঠাচ্ছি, ওই ডিএলএফ যেহেতু আমাদের এখানে একটা হিসাব হচ্ছে, ব্যান্ডউইথ কিছুটা বেড়ে যাচ্ছে। তাহলে এই ব্যান্ডউইথ মানে ওই মডুলেশনের জন্য ব্যান্ডউইথ টোটালি কত সেটা। আর এফএমটা হচ্ছে বেস ব্যান্ড ব্যান্ডউইথ বা নিজের ব্যান্ডউইথ। তো এই জন্য অনেক বইতে এই বি লেখা থাকে, এটা দেখে কনফিউজ হওয়ার দরকার নাই। এটা অ্যাকচুয়ালি এফএম কেই মিন করে। এগুলো একটু টুকটাক জিনিস মনে রাখবেন। আচ্ছা, আপাতত এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়। আমরা তাহলে নেক্সট ক্লাসে ম্যাথ করব। আর এই যে এখানে যে চেঞ্জের বিষয়টা আছে, এটা চাইলে আপনারা ওই যে ডেসমসে যে আমি করছিলাম সেটা দেখতেও পারেন। উম, আমরা একটু যদি ইকুয়েশনটাকে লিখি, ধরুন এফএম এর জিনিসটাকে যদি আমরা দেখি, এটা দেখি কিরকম আসে। এফএম এর সাধারণ সমীকরণ পাইছিলাম এটা এসি কস, এসি কে ধরলাম 2 cos ওমেগা সিটি। ওমেগা সিটি মানে হচ্ছে খুব বেশি হয়ে যাবে, 2x প্লাস কে এফ থাকবে 5 কে এফ এন অফ টি ডিটি এর ইন্টিগ্রেশন। আচ্ছা যাই হোক, আমরা সাইন কে ইন্টিগ্রেশন করলে তো কস পাবো, মাইনাস কস পাবো অ্যাকচুয়ালি। তাহলে সামনে একটা মাইনাস দিয়ে দিলাম, কস। আর ইন্টিগ্রেশন যেহেতু করতেছি, এখানে এর নিচে ভাগ দিয়ে দেবো, কজের ভিতরে যেটা দিব সেটা। তো কজের ভিতরে ধরেন দিয়ে দিলাম হচ্ছে 3 পাই 3 পাই এক্স। আর মেসেজ হিসাবে কাকে নিলাম, তাহলে মেসেজ হিসাবে নিলাম হচ্ছে কস 3 পাই এক্স। এখন আসলে আমাদের চেঞ্জ করে করে দেখতে হবে।
আচ্ছা দাঁড়ান দেখি আমি এর আগে কত নিছিলাম। মানে এটা একটা দেখেন যে আমাদের এইখানে হচ্ছে কজ এক্সটা ধরেন আমাদের মেসেজ কথার কথা। আর এই যে -3 এগুলো জাস্ট এই আলাদা আলাদা করার জন্য, কারণ আমরা জানি এখানে যে প্লাস মাইনাস দেওয়া জাস্ট আমাদের হচ্ছে ডিসি শিফটিং, ডিসি লেভেল শিফটিং। এই -3 যাতে এই প্রত্যেকটা লেভেল আলাদা আলাদা হয়, তুলনা করা যায় এই কারণে। -7 -8 এগুলো আসলে কোনো না, আমাদের এই যে ফ্রিকোয়েন্সি রেশিওটা দেখেন, তাহলে এটা হচ্ছে কজ এক্স। এটা বানানো আসলে কত আসতেছে সেটা। মূল বিষয় হচ্ছে যে এইখানে এইটা 2 cos 5x + 4 sin x - এত। cos x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাই sin x। আর 2 cos 5x এটা আমরা নিচ্ছি অ্যাকচুয়ালি ক্যারিয়ার। এইটুকু হচ্ছে আমাদের, এই যে 2 cos 5x এইটুকু হচ্ছে আমাদের ক্যারিয়ার। এই ক্যারিয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে লালটা হচ্ছে আমাদের অরিজিনাল ক্যারিয়ার, যেটা মেসেজের সাথে ভিত্তি করে চেঞ্জ হয়ে নিচেরটা হয়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি ক্যারিয়ার দেখতে লালটার মতো ছিল, কিন্তু যখনই আমি এফএম পাঠাচ্ছি তখন এই যে নিচের যে বেগুনি বা সামথিং এর মতো হয়ে যাচ্ছে, যেটা যে এই ইকুয়েশন দ্বারা আমরা দেখতে পাচ্ছি। দেখেন যে ওইখানে দেখছিলাম যে আমাদের ক্যারিয়ারটা দেখেন এই যে সুন্দর সব ঠিকঠাক আছে, ফ্রিকোয়েন্সিও ঠিকঠাক, অ্যামপ্লিটিউডও ঠিকঠাক। হার্ট সিগন্যালটা হচ্ছে ক্যারিয়ারের পরিবর্তন। তাহলে ক্যারিয়ারের পরিবর্তনটা কেমন হচ্ছে, দেখেন মেসেজের এটা হচ্ছে পিক। তো মেসেজের ভ্যালু যেখানে বেশি সেখানে দেখেন ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিটা বেশি, মেসেজের অ্যামপ্লিটিউড আস্তে আস্তে কমে যাচ্ছে, ফ্রিকোয়েন্সিটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এইটাই তো দেখছিলাম যে ডেল এফ সমানুপাতিক এম অফ টি। তাহলে ফ্রিকোয়েন্সির যে চেঞ্জটা সেটা কি হচ্ছে এম অফ টি এর উপরে পরিবর্তনশীল। ইকুয়েশন থেকেও দেখতে পাইছিলাম ডেল এফ এর ম্যাক্সিমাম মান কোথায় পাচ্ছি, পি এম এ, সরি এমপি তে পাচ্ছি। এই যে আমরা এটা বেরও করলাম, কই যেন বের করলাম, এই যে এমপি ইন্টু কে, ওই পাই/2 পাই বলেন আর যাই বলেন। তাহলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কই পাচ্ছি,
মেসেজের পিক ভ্যালুতে পাচ্ছি। এই যে তাই দেখতেছি, মেসেজের ভ্যালু যেখানে ম্যাক্সিমাম, ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি দেখেন সেখানে আমাদের ম্যাক্সিমাম পাচ্ছি। আস্তে আস্তে এখানে কমতেছে ফ্রিকোয়েন্সিটা। এখানে দেখেন এই যে এটা হালকা হয়ে যাওয়ার মানে কি, ফ্রিকোয়েন্সিটা কম। আবার মেসেজের ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিচিউড বাড়তেছে, এই ফ্রিকোয়েন্সি দেখেন আস্তে আস্তে বাড়তেছে। এই ভ্যালুটা আসলে আরো কম বেশি নিলে এই পরিবর্তনটা আরো সুন্দরভাবে দেখতে পাবো। অর্থাৎ আমি যদি এটা 5x নামিয়ে 10x নেই, ওইসব ক্ষেত্রে আসলে পরিবর্তন বোঝাটা একটু মুশকিল। যা হোক, মোটামুটি বোঝা যাচ্ছে। এখানে দেখেন ঘন হয়ে গেছে মানে ফ্রিকোয়েন্সি বেশি, এখানে দেখেন হালকা মানে ফ্রিকোয়েন্সি কম। এই যে এখানে আমাদের মেসেজের মান বেশি, ফ্রিকোয়েন্সি বেশি, এদিকে কমতেছে, এই যে এখানে ফ্রিকোয়েন্সি হালকা। যাই হোক, মোটামুটি কনসেপ্টটা বুঝলেই চলতেছে যে এটা হচ্ছে আমাদের এফএম। একইভাবে কিন্তু আমরা পিএমটাও দেখতে পারি। পিএম এর ক্ষেত্রে দেখতে পাবো যে ফেজ ডেভিয়েশন হবে, তার মানে ওখানে হচ্ছে ফেজের যে পরিবর্তন হবে সেটা। একইভাবে ইকুয়েশন করে আপনি ডেসমোসে গিয়ে দেখে নিতে পারেন। এরকমই আসবে যে ওইখানে ফেজটা কিভাবে চেঞ্জ হচ্ছে। যেমন ধরেন আমি যদি ইকুয়েশনটাকে এরকম ভাবে দেখাই, আচ্ছা আমরা একটু করি। কজ এক্স থাকলো, cos 5x - 3 থাকলো। ফেজ মডুলেশনে কিন্তু আর ভিতরে ইন্টিগ্রেশন থাকে না। ভেতরে হচ্ছে ফেজ মডুলেশনের সাধারণ সমীকরণ কি দেখছিলাম, ফেজ মডুলেশনের দেখেন এম অফ টি যেটা, সেই এম অফ টি আকারেই থাকে কিন্তু। কেপির সাথে এম অফ টি মানে মেসেজটাই গুণ হয়ে যাচ্ছে ফেজ মডুলেশনে। তার মানে আমরা মেসেজকে যদি কজ এক্স ধরি এখানে, আচ্ছা এটা ওই যে ফেজের জন্য ই করছিলাম, এটা হচ্ছে আগের ক্লাসে করেছিলাম আর কি। যাই হোক, তাহলে এইটা হচ্ছে আমাদের ফেজ মডুলেশনের চিত্র। তাহলে ফেজ মডুলেশন কি হচ্ছে, বলতেছি ফেজ চেঞ্জ হয়ে যাবে। কিরকম ফেজ চেঞ্জ হবে, এই দেখেন এখানে কি মেসেজের পিক ভ্যালু না, খেয়াল করেন ক্যারিয়ারের ফেজ এখানে কোথায় আছে, উপরে। কিন্তু সবুজটা হচ্ছে ক্যারিয়ারের নতুন অবস্থা বা চেঞ্জকৃত অবস্থা। তাহলে সবুজটাই কি হলো, ক্যারিয়ারের দেখেন এই যে ফেজ উপরে ছিল বা পজিটিভ সাইডে ছিল, সেটা এই যে কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এরকম প্রত্যেক জায়গায় আমাদের ফেজটা চেঞ্জ হচ্ছে। তো এই যে ফেজ যে চেঞ্জ হচ্ছে, এটাও কিন্তু কম বেশি চেঞ্জ হচ্ছে। কিরকম কম বেশি চেঞ্জ হচ্ছে, এই দেখেন এই পয়েন্টটা এইখানে এসে এইখানে চলে গেছে। এই যে এটা, এটা হচ্ছে এখানে থাকার কথা, যেটা এইখানে, এই যে এখান থেকে দেখেন পরিবর্তন এতটুকু। এর পরে খেয়াল করে দেখেন, এর পরে এর পরের থেকে পরিবর্তন কি একটু বেশি হয়ে গেছে না? কিন্তু আবার যখন এখানে আসতেছি তখন দেখেন এই যে ডিফারেন্সটা এখানে আবার একটু কম। তার মানে কোথাও ফেজ ভ্যারিয়েশনটা বেশি, কোথাও ফেজ ভ্যারিয়েশনটা কম। এটাকে আমরা বলতেছি ফেজ মডুলেশন। মানে ক্যারিয়ারের যে ফেজ সেটা মেসেজের উপরে ভিত্তি করে চেঞ্জ হচ্ছে। যাক, মোটামুটি বুঝলেই হবে, আমাদের ইকুয়েশনটাই মেন বোঝার বিষয়। ভিডিওটা আরেকবার দেখেন, ওভারঅল সূত্রগুলো নোট করেন, আমি পিডিএফ এ যা দেখাইছি সেগুলো ভালো করে দেখেন। ইনশাল্লাহ এটুকু বুঝলে আমরা পরবর্তী ক্লাসে ম্যাথ নিয়ে মোটামুটি আলোচনা করতে পারবো। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই মোটামুটি বুঝছেন? হ্যাঁ ভাই, বুঝছি। ওকে, তাহলে আজকের ক্লাস মোটামুটি আমাদের এখানেই শেষ। আমরা হচ্ছে নেক্সট দিন ম্যাথ ট্যাথ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আর আমি হচ্ছে ফ্রি হয়ে ইয়ে আপলোড করে দিচ্ছি।